এখন তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি তা হলো সুকুমার রায়ের লেখা নন্দলালের মন্দ কপাল। নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টারমশাই তাকে গোল্লা দিয়েছেন। সে যে খুব ভালো লিখেছিল তা নয়, কিন্তু তা বলে একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরো খাতা লিখেছিল। তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই? ওই যে ত্রৈরাসিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হয়েছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলেনি। আর ওই যে একটা ডেসিমেলের অঙ্ক ছিল, সেটাতে গুণ করতে গিয়ে সে ভাগ করে বসেছে, তাই বলে কি একটা নম্বরও দিতে নেই? আরও অন্যায়, এই কথাটা মাস্টারমশাই ক্লাসের সব ছেলেদের কাছে ফাঁস করে ফেলেছেন। আর একবার হরিদাস যখন গোল্লা পেয়েছিল, তখন তো সে কথাটা রাষ্ট্র হয়নি। সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পেয়েছে, সেটা বুঝি কিছু নয়। খালি অঙ্ক ভালো পারেনি বলেই তাকে লজ্জিত হতে হবে? সব বিষয়ে যে সকলকে ভালো পারতে হবে, তারই বা মানে কি? স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সেবেলা কি? তার এই যুক্তিতে ছেলেরা দমল না, এবং মাস্টারমশাইদের কাছে এই তর্কটা তোলাতে তারাও যুক্তিটাকে খুব যে চমৎকার ভাবলেন এমন মনে হলো না। তখন নন্দলাল বলল, তারই কপাল মন্দ, ও নাকি বরাবর তা দেখে আসছে। সেই তো, যেবার ছুটির আগে তাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন তো বাড়ি শুদ্ধ সবাই হামে ভুগে দিব্যি মজা করে স্কুল কামাই করলো। কেবল বেচারা নন্দলালকেই প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হয়েছিল। তারপর যেই ছুটি আরম্ভ হলো, অমনি তাকে জ্বরে আর হামে ধরলো। ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার সে মামার বাড়ি গিয়েছিল, সেবার তার মামাতো ভাইয়েরা কেউ বাড়ি ছিল না। ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি উঠতে বসতে কেবল ধমক আর শাসন, এছাড়া আর কিচ্ছু জানতেন না। তার উপর সেবার এমন বৃষ্টি হয়েছিল, একদিনও ভালো করে খেলা জমল না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন আর সবাই মামার বাড়ি গেল, তখন সে কিছুতেই যেতে চাইল না। পরে শুনল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসেছিল। কোন রাজার দলের সঙ্গে 25টা হাতি এসেছিল, আর বাজি যা পোড়ানো হয়েছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করে তার কাছে এইসবের বর্ণনা করতে লাগলো, তখন নন্দ তাকে এক চড় মেরে বলল, যা যা, মেলা বকবক করিস নে। তার কেবল মনে হতে লাগলো সেবার সে মামার বাড়ি গিয়েও ঠকলো, আর এবার না গিয়েও ঠকলো। তার মতো মন্দ কপাল আর কারও নেই। স্কুলেও ঠিক তাই। সে অঙ্ক পারে না, অথচ অঙ্কের জন্য দুটো একটা প্রাইজ আছে। এদিকে ভূগোল, ইতিহাস তার কণ্ঠস্থ, কিন্তু ওই দুটোর একটাতেও প্রাইজ নেই। অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয়। ধাতু, প্রত্যয়, বিভক্তি সব চটপট মুখস্থ করে ফেলে। চেষ্টা করলে কি পড়ার বই সরগর করতে পারে না? ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তা তো বেশি নয়। নন্দলাল ইচ্ছা করলে কি তাকে হারাতে পারে না? নন্দ জেদ করে স্থির করল, এবার ক্ষুদিরামকে দেখে নেব। ছোকরা এবছর সংস্কৃতের প্রাইজ পেয়ে ভারী দেমাক করছে, আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোটা দিতে এসেছিল। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দলাল কাউকে না জানিয়ে সেদিন থেকেই বাড়িতে ভয়ানকভাবে পড়তে শুরু করলো। ভোরে উঠেই সে হসতি হসত হসন্তি শুরু করে। রাত্রেও অস্তি গোদাবরী তীরে বিশাল শালমলি তরু বলে ঢুলতে থাকে। কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গও জানে না। পণ্ডিত মশাই যখন ক্লাসে প্রশ্ন করেন, তখন মাঝে মাঝে উত্তর জেনেও সে চুপ করে মাথা চুলকাতে থাকে। এমনকি কখনো ইচ্ছা করে দুটো একটা ভুল বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পেয়ে আরও বেশি করে পড়ায় মন দিয়ে দেয়। তার ভুল উত্তর শুনে ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে। নন্দলাল তার কোনো জবাব দেয় না। কেবল ক্ষুদিরাম নিজে যখন এক একটা ভুল করে, তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষার সময় এমন ভুল করলেই এবার ওকে সংস্কৃতের প্রাইজ পেতে হবে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমতে লাগলো, কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখলেই পাশ করা যায়।
তার জন্য নন্দর কোনো ভাবনা নেই। তার সমস্ত মনটা রয়েছে এখন ওই সংস্কৃত পড়ার উপরে, অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে। একদিন মাস্টারমশাই বললেন, কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে আর পড়াশুনো করো না? সব বিষয়েই যে তোমার এমন দুর্দশা হচ্ছে, তার মানেটা কি? নন্দ আর একটু হলেই বলে ফেলতো, আজ্ঞে সংস্কৃত পড়ি, কিন্তু কথাটাকে হঠাৎ সামলিয়ে আজ্ঞে সংস্কৃত নয় বলেই সে থতমত খেয়ে গেল। ক্ষুদিরাম তাড়াতাড়ি বলে উঠল, কই, সংস্কৃতও তো কিছু পারে না। শুনে ক্লাস শুদ্ধ ছেলে হাসতে লাগলো। নন্দ একটু অপ্রস্তুত হলো বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচল। ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয়ে যায়নি। দেখতে দেখতে বছর কেটে এলো। পরীক্ষার সময় প্রায় উপস্থিত। সকলে পড়ার কথা, পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলাবলি করছে। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, কি হে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছ? ক্ষুদিরাম নন্দর মতো গলা করে ঘাড় নেড়ে বলল, আজ্ঞে সংস্কৃত। না সংস্কৃত নয়। সকলে হাসলো। নন্দও খুব উৎসাহ করে সে হাসিতে যোগ দিল। মনে মনে ভাবল, বাছাধন, এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। যথাসময়ে পরীক্ষা আরম্ভ হলো এবং যথাসময়ে শেষও হলো। পরীক্ষার ফল জানবার জন্য সকলে আগ্রহ করে আছে। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়ে দেখে তার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কি না। তারপর একদিন হেডমাস্টার মশাই এক তাড়া কাগজ নিয়ে ক্লাসে এলেন। এসেই তিনি গম্ভীরভাবে বললেন, এবার দু একটা নতুন প্রাইজ যেমন যোগ হয়েছে, আবার অন্য বিষয়ে কোনো কোনো পরিবর্তনও হয়েছে। এই বলে তিনি পরীক্ষার ফলাফল পড়তে লাগলেন। তাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপার মেডেল দিয়েছেন। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হয়েছে, সেই ওই মেডেলটা নেবে। সংস্কৃতে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়, কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজই নেই। হায় হায়, নন্দর অবস্থা তখন শোচনীয়। তার ইচ্ছা হচ্ছিল সে ছুটে গিয়ে ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগিয়ে দেয়। কে জানতো এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকবে আর সংস্কৃতের জন্য থাকবে না। ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পেতে পারত, কিন্তু তার মনের কষ্ট কেউ বুঝল না। সবাই বলল, বেড়ালের ভাগ্যে শিখে ছিঁড়েছে, কেমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়ে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নন্দ বলল, কপালটাই মন্দ।